সহকর্মী ভাই ও বোনেরা, বিদেশ থেকে আগত অতিথিবৃন্দ, আওয়ামী লীগের কর্মী ভাইয়েরা, আপনারা আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। স্বাধীনতা সংগ্রামের পরে এইবারই প্রথম নির্বাচিত কাউন্সিলের সদস্যরা আপনারা সম্মেলনে যোগদান করেছেন। কর্মী ভাইয়েরা, আওয়ামী লীগের ইতিহাস আপনারা জানেন। হাসি কান্নার ইতিহাস, রক্তের ইতিহাস, অত্যাচারের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, জয়ের ইতিহাস। আপনাদের কাছে সঙ্গে বাংলার মাঠে প্রান্তরে গ্রামে গ্রামে আমি কাজ করেছি। এই প্রতিষ্ঠানের জন্ম থেকে এ পর্যন্ত আপনাদের প্রতিষ্ঠানের প্রথম আমি যোগদান করি যুগ্ম সম্পাদক হিসাবে 53 সাল থেকে 65 সাল পর্যন্ত সাধারণ সম্পাদক, 67 সাল থেকে এ পর্যন্ত আমি আছি সভাপতি। শাসনতন্ত্রের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী হলে বা মন্ত্রী হলে সভাপতি, সম্পাদক বা অফিস বের হওয়া চলে না। গতবার আপনারা আমাকে কিছুদিনের জন্য কাউন্সিল সদস্যরা চাপিয়ে দিয়েছিলেন আপনাদের সভাপতি হিসাবে কাজ করার জন্য। আজ নতুন করে আপনাদের প্রতিষ্ঠানকে গড়তে হবে। আজ আপনাদের সামনে আমি কিছু আলোচনা করতে চাই। আপনাদের অনেকেরই মনে আছে, আপনারা জানেন যে কিভাবে আওয়ামী লীগের জন্ম হয়। আমরা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম। 200 বছর ইংরেজ এই দেশকে শাসন করে। 200 বছর পরে এক ফাঁকি স্বাধীনতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় 1947 সালে। আপনাদের সব জানা আছে, সে যুগে যদিও 47 সালে বাংলাদেশের জনগণ আমরা সংখ্যাগুরু ছিলাম, কিন্তু বাংলার জনগণকে শোষণ করার জন্য সংখ্যালঘু সামরিক শক্তি দ্বারা পরিচালিত পাকিস্তানের শোষক গোষ্ঠী 1947 সালে নূতন করে বাংলাকে পরাধীন করে। 25 বছরের শাসন, 25 বছরের শোষণ আপনাদের জানা আছে, কারণ অনেক রক্ত দিয়ে আপনাদের সংগ্রাম করতে হয়েছে। বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের কলোনিতে পরিণত হয়। বাংলাদেশের মানুষকে শোষণ করে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী গড়ে ওঠে তাদের দেশকে। বাংলার মানুষ চুপ করে থাকে না। আপনাদের অনেক ইতিহাস জানা আছে, কারণ অনেক আন্দোলনের মধ্যে থেকে আপনাদের জন্ম, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আপনাদের জন্ম। আপনাদের বারবার মোকাবেলা করতে হয়েছে শোষক শ্রেণীকে। আপনাদের বারবার মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশের একদল মীর জাফরকে। 25 বছর পাকিস্তানিরা বাংলাকে শোষণ করতে পারত না। বাংলাদেশের একদল লোক
তাদের সঙ্গে হাত না মিলাতো। যতবার সংগ্রামে আমরা এগিয়ে গিয়েছি, এই বাংলার মাটিতে একদল লোক সেই শোষকদের হাতে হিসাবে আমাদের উপর আক্রমণ চালিয়েছে। বারবার আমরা এদের মোকাবেলা করেছি, বারবার আমরা মার খেয়েছি, চরম আঘাত এনেছি শেষে, যে আঘাতে বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সহকর্মী ভাইয়েরা, বোনেরা, 1947 সালে পূর্বে যারা আমরা স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিলাম, আমাদের স্বপ্ন ছিল, আমরা ভেবেছিলাম আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আমরা 47 সালে বুঝতে পেরেছিলাম যে আমরা নতুন করে পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ হয়েছি, এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। জনগণ তখন বুঝতে পারে নাই শোষক গোষ্ঠীর নায়করা এখানে শক্তিশালী সরকার গঠন করে, পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনীরা ব্যবহার করে, কিছু সংখ্যক দেশপ্রেমিক লোক নিয়ে তাদের মধ্যে রুখে দাঁড়াবার চেষ্টা করি। 1947 সালে আমার মনে আছে অক্টোবর মাসে প্রথম আমরা ডেমোক্রেটিক ইউথ লীগ নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলি। এর মধ্যে মোকাবেলা করতে হবে, কিন্তু আমরা বেদিন করতে পারলাম না। কারণ অনেক সময় থিওরিতে গন্ডগোল হয়ে যায়। থিওরি খুব ভালো, কাগজ কলমে লেখা থিওরি অনেক মূল্যবান, পড়ে শান্তি পাওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যাল কাজের সঙ্গে তার মিল না থাকলে থিওরি কাগজ কলমে পড়ে থাকে, কাজে পরিণত হয় না। তখনকার দিনে একদল লোক তারা মনে করলো, তখনকার দিনে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন রণদীপ। তিনি পিসি যোশীকে তাড়িয়ে দিয়ে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন। তিনি তখন বললেন, এখনই অস্ত্রে মোকাবেলা করা দরকার। পণ্ডিত জওহরলাল নেহরুর সরকারকে উৎখাত করতে হবে। তারা এদিক ওদিক আঘাত করলেন। আমাদের এখানেও কিছু সংখ্যক কর্মী বুঝতে না পেরে সেই পন্থা অবলম্বন করতে গেলেন, আমাদের সঙ্গে অমিল হলো। আমরা বললাম, দেশের মানুষকে মোবিলাইজ না করে, পরিষ্কার আদর্শ না দিয়ে চলা যায় না। তারা বুঝতে পারলেন না, ডেমোক্রেটিক ইউথ লীগ ভেঙে গেল। 1948 সাল শোষক গোষ্ঠীর যখন শোষণ করতে চায়, সাম্রাজ্যবাদ শক্তি যখন শোষণ করতে চায়, তখন তারা আঘাত করে শিক্ষা সংস্কৃতির উপরে, ভাষার উপরে। কারণ তাকে দমন করতে না পারলে শোষণ করা সোজা হয়ে ওঠে না। 1948 4 জানুয়ারি তারিখে ছাত্রলীগের জন্ম হয়। 11 মার্চ তারিখে ছাত্রলীগের নেতৃত্বে আমরা আন্দোলন শুরু করি। কারণ বাংলা ভাষার উপর আঘাত করা হলো, সংখ্যাগুরু লোকের ভাষার উপরে আঘাত করে আমাদের উপর উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। তখন কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান এদেশে ছিল না, একমাত্র প্রতিষ্ঠান ছিল মুসলিম লীগ। তারা ছিলেন, জিন্না সাহেব তখন বেঁচে আছেন এবং তার দলবলেরা বাংলাতে শাসন চালাচ্ছিলেন। তাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, অর্থ ছিল, বিদেশি শক্তি পিছনে ছিল, এবং মানুষ মনে করেছিল কি জানি একটা পাওয়া যাবে। আমরা ভাষার উপরে আঘাত সহ্য করতে পারলাম না। 1948 সালে 11 মার্চ তারিখে ছাত্রলীগের প্রতিষ্ঠানের পক্ষের থেকে অন্য কয়েকটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যোগদান করে আমাদের আঘাত আমরা মোকাবেলা করি। মনে আছে 11 মার্চ তারিখে সকালে 9টার সময় আমি গ্রেপ্তার হয়ে যাই। আমার বন্ধু, আমার সহকর্মী, যার সঙ্গে অনেক দিন কাজ করেছি, তিনি ইহ জগতের নাই। তিনি আওয়ামী লীগের প্রধান সাধারণ সম্পাদক ছিলেন। তার কথা যদি আজ আমি স্মরণ না করি অন্যায় করা হবে। মরহুম শামসুল হক সাহেব আর আমি একসঙ্গে গ্রেপ্তার হয়ে যাই। তারপরে আমাদের আন্দোলন শুরু হয়, কিন্তু আমরা বুঝতে পারলাম রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন, তা না হলে এদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান করার কাজে আত্মনিয়োগ করলাম, আমাদের সহকর্মীদের মোবিলাইজ করতে শুরু করলাম। আবার আঘাত করল 49 সালে, আবার আমাকে গ্রেপ্তার করে নেওয়া হলো।
আমার সহকর্মীদের গ্রেপ্তার করা হলো। আমরা সেখানে এক রাজনৈতিক প্রতিষ্ঠান করব বলে ঠিক করলাম। ঢাকার শহরে 1949 সালের জুন মাসে আমি যখন কারাগারে বন্দী, আওয়ামী লীগের জন্ম হয়। আমার এই জেলখানায় তারা যোগ্য সম্পাদক আমাকে নির্বাচিত করেন। 1952 সাল পর্যন্ত কারাগারে থাকার পরে অনেকে অনেক ইতিহাস ভুল বলে থাকেন। 1952 সালের আন্দোলনের কথা, রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাসও আপনাদের জানা দরকার। আমি তখন ঢাকা মেডিকেল হাসপাতালে বন্দি অবস্থায় চিকিৎসায় আসি। তখন সেখানে আমাদের স্থির হয় যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে রাষ্ট্রভাষার উপর আমার ভাষার উপর যে আঘাত হয়েছে তার মোকাবেলা করতে হবে। সেইখানে স্থির হয় 21শে ফেব্রুয়ারি। যখন আমি আজ বলতে পারি, কারণ পুলিশ কর্মচারীর চাকরি যাবে না, সরকারি কর্মচারীর চাকরি যাবে না, তাদের প্রভাবত অবস্থায় গোপন বৈঠকে ঠিক হয় 21শে ফেব্রুয়ারির ইতিহাস। কথা হয় 16 ফেব্রুয়ারি আমি অনশন ধর্মঘট করব জেলের মধ্যে, আর 21শে ফেব্রুয়ারি তারিখে আন্দোলন শুরু হবে। জেলে যেয়ে দেখি বরিশালের মহিউদ্দিন সাহেব জেলের মধ্যে বন্দী। তাকে বললাম যে আমরা এই প্রোগ্রাম নিয়েছি। তিনি বললেন, আমিও তোমার সঙ্গে অনশন ধর্মঘট করব। আমরা অনশন ধর্মঘট করলাম 16 ফেব্রুয়ারি তারিখে, এবং আমাদের ট্রান্সফার করে দেওয়া ফরিদপুর জেলে। 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলন আপনারা জানেন, চরম আঘাত করলো ভাষার উপরে, চরম আঘাত করলো কৃষ্টির উপরে, চরম আঘাত করলো আমাদের উপরে। 1949 সালে যে আওয়ামী লীগের জন্ম হলো, আমরা সব গ্রেপ্তার হয়ে গেলাম। 49 সালে আওয়ামী লীগের তালাব বন্ধ করে দেওয়া হলো, আওয়ামী লীগের জীবন অতিষ্ঠ করে তোলা হলো। আওয়ামী লীগ কর্মীদের জঙ্গলে পালিয়ে আশ্রয় নিতে হয়েছিল। তারপরে আমাদের দিন কাটতে থাকে, আমরা সংগ্রাম চালিয়ে যাই। একদিনে সংগ্রাম হয় না, একদিনে দেশ জয় হয় না, একদিনে রাজত্ব কায়েম করা যায় না, একদিনে আদর্শ প্রতিষ্ঠা করতে করা সম্ভব নয়। এই জন্য চাই নিঃস্বার্থভাবে সংগ্রাম চালিয়ে যাওয়া, নীতি আদর্শকে সামনে রেখে। সহকর্মীরা, আজ এ কথা কেন বলছি? এত কথা এই জন্য বলছি যে এতকাল পর্যন্ত আপনাদের প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে, সাধারণ সম্পাদক হিসাবে আমি কাজ চালিয়েছি। আজ আমার বিদায় নেওয়ার পালা। আজ আমি আপনাদের প্রেসিডেন্ট থাকতে পারি না। আজ আপনাদের নিজের নতুন প্রেসিডেন্ট করতে হবে, কারণ আমার পক্ষে সম্ভবপর নয়। তাই আজ আপনাদের কাছে আমার ইতিহাস কিছু বলতে হচ্ছে, কারণ এই আমার সভাপতির শেষ ভাষণ। এই জন্যই আজ আপনাদের কাছে আমার কিছু বলা দরকার। এই প্রতিষ্ঠানের কথা চিন্তা করলে বক্তৃতা আমি দেবার পারি না। কত চেহারা ভেসে ওঠে আমার সামনে, কত আত্মত্যাগী কর্মী আমার কারাগারে মৃত্যুবরণ করেছে, কত ভাই আমার সহকর্মী শহীদ হয়েছে, যাদের সাথে আমি রাতের পর রাত, দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছি, কারাগারে নির্জন প্রকোষ্ঠে দিন কাটিয়েছি, কতদিন আন্দোলন করতে যেয়ে কত বিপদের সম্মুখীন হয়েছি। তাদের কথা আমি স্মরণ না করলে অন্যায় করা হবে। দেশ স্বাধীন হয়েছে, তারা আমাদের সঙ্গে নাই। সহকর্মী ভাইরা, 1949 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠিত হওয়ার পরে চরম আঘাত আসে আওয়ামী লীগের উপরে। আমরা সহ্য করে আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি, কিন্তু শোষক গোষ্ঠী ভাষা কৃষ্টির উপর আন্দোলন চালায়, বাংলার অত্যাচার চালায় বাংলার মানুষের উপরে। আমরা বসে থাকি না। বাংলার জনগণ, বাংলার ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ, বাংলার প্রকৃতিক কর্মীরা তারা মোকাবেলা করতে থাকে বারবার। কিন্তু তারা বড় শক্তিশালী ছিল, কারণ তাদের কাছে অস্ত্র, তাদের কাছে মেশিন গান, তাদের কাছে ছিল অর্থ, তাদের কাছে ছিল মানুষকে ধোঁকা, আর বিশেষ অস্ত্র ব্যবহার করত ধর্মের নাম। আমার বাংলাদেশের মানুষ ধর্মভীরু মানুষ। ধর্মের নামে ধোঁকা দেওয়া যা সোজা, অন্য কিছু দেওয়া যায় না। তাই ধর্মের নামে তারা ব্যবহার করলো বাংলার মানুষকে শোষণ করার জন্য। সহকর্মী ভাই ও বোনেরা, তাই আমি ইতিহাস বলতেছিলাম। আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, কিন্তু কিছু কিছু ইতিহাস বলা দরকার। 1952 সালের আন্দোলনের পরে
শোষক গোষ্ঠী দেখলো যে বাংলা ভাষাকে দেওয়ানো যাবে না, তো ছলে বলে কৌশলে আমাদের কৃষ্টি সভ্যতা আমাদের ভাষার উপরে কি করে বানচাল করা যায় আমাদের আন্দোলনকে তার চেষ্টা করতে আরম্ভ করে। ভাই বোনেরা, 1954 সালে ইতিহাস আপনারা জানেন। আমরা 52 সালে জেল থেকে বের হয়ে আসি। 53 সালেও আমাদের অনেক কর্মী গ্রেপ্তার হয়। 1954 সালে একটা নির্বাচন দেওয়া হলো। আওয়ামী লীগের নেতৃত্বে যে যুক্তফ্রন্ট গঠন হয়, বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই যুক্তফ্রন্ট। বাংলার মানুষ একতাবদ্ধ হয়, আবার তারা চরম আঘাতের চেষ্টা করেন। শেরে বাংলা ফজল হক তখন চিফ মিনিস্টার হন, কিন্তু পাকিস্তানের শোষণ গোষ্ঠী আটকে ওঠে, বাংলার মানুষকে একতাবদ্ধ হতে দেবে না। আমার মনে আছে সেদিনের কথা। আমি যেদিন শপথ নিলাম মন্ত্রী হিসাবে শেরে বাংলার ক্যাবিনেটে, ঠিক সেই মুহূর্তে 1 ঘন্টার মধ্যে আদমজিতে এক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা হলো। 500 শ্রমিক সেখানে মারা যায়, কারণ এই সরকারকে উৎখাত করতে হবে। তারা সৃষ্টি করলো তা দালালদের দিয়ে এই দাঙ্গা। তাদের মধ্যে মানুষের জন্য তাদের জন্য প্রাণ ছিল না, মানুষকে তারা ভালোবাসতো না, ক্ষমতাই তারা বড় করে দেখত। তাই তারা 54 সালে দাঙ্গা বাঁধালো আদমজি পাট কলে। আমার মনে আছে 500-র চেয়ে বেশি লোক সেখানে মারা যায়। শপথ নিয়ে সেখানে আমরা দৌড়ে যাই, উপস্থিত হই, মোকাবেলা করি, মানুষকে বুঝাবার চেষ্টা করি। 1951 সালে তারা সাম্প্রদায়িক দাঙ্গা করে বাংলার মাটিতে, যাতে এদেশের অনেক লোক, নিরীহ লোকের জীবন দেয়। এই দাঙ্গা তখন তারা সৃষ্টি করে বাঙালি জাতকে ডিভাইড করার জন্য। বাংলাদেশকে যদি ডিভাইড করা না যায় তা শোষণ করতে পারবে না। এমনি করে তারা চালায় শোষণ করার জন্য তাদের ষড়যন্ত্র। আমার মনে আছে 50 জনের মতো তদানীন্তন প্রাদেশিক অ্যাসেম্বলির সদস্যকে গ্রেপ্তার করা হয়। কয়েক হাজার কর্মী আমাদের গ্রেপ্তার হয়। বাংলার মানুষে অত্যাচারের স্টিম রোলার চলে, কিন্তু আমরা ডিজার্টেড হই না। আমরা আরো সংঘবদ্ধ সংগ্রাম আরম্ভ করার চেষ্টা করি। আমরা ধাপে ধাপে এগিয়ে যাওয়ার জন্য চলি। আওয়ামী লীগের পরিষ্কার আদর্শ সামনে ছিল, তাদের ম্যানিফেস্টো ছিল, তাদের কর্মী ছিল, তাদের প্রতিষ্ঠান ছিল। সহকর্মী ভাইরা, যেমন আমার রাষ্ট্রের 4টা আদর্শ আছে, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিও 4টে স্তম্ভ থাকে। এই 4টে স্তম্ভ ছাড়া কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান চলতে পারে না। সেজন্য আমি গর্বিত। 25 বছরে আওয়ামী লীগ কর্মীদের জন্য আমি গর্বিত। বাংলার জনগণের সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজনৈতিক প্রতিষ্ঠানে প্রয়োজন নেতৃত্ব। সঠিক নেতৃত্ব ছাড়া রাজনৈতিক প্রতিষ্ঠান চলতে পারে না। আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন নেতারা, চেষ্টা করেছেন সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে প্রয়োজন আদর্শ, যাকে বলা হয় ম্যানিফেস্টো। রাজনৈতিক প্রতিষ্ঠান ম্যানিফেস্টো থাকা দরকার। উদ্দেশ্য কি, আদর্শ কি, এটা থাকা প্রয়োজন। নেতৃত্ব, আদর্শ, তারপরে প্রয়োজন নিঃস্বার্থ কর্মী। নিঃস্বার্থ কর্মী ছাড়া কোনো প্রতিষ্ঠান বড় হতে পারে না, কোনো সংগ্রাম সাকসেসফুল হতে পারে না। তারপরে প্রয়োজন সংগঠন। সংগঠন ছাড়া রাজনৈতিক প্রতিষ্ঠানের কোনো কাজ তারা সাকসেসফুল হওয়ার মতো হতে পারে না। সেজন্য রাজনৈতিক প্রতিষ্ঠানের 4টা জিনিসের প্রয়োজন ছিল, থাকে নেতৃত্ব, থাকে ম্যানিফেস্টো আদর্শ, থাকে সংগঠন, থাকে নিঃস্বার্থ কর্মী। আমি সুখের সঙ্গে বলতে পারি যে আওয়ামী লীগের 1949 সাল থেকে আজ পর্যন্ত তাদের পরিষ্কার আদর্শ ছিল, তাদের সংগঠন ছিল, তাদের নিঃস্বার্থ কর্মী ছিল, তাদের নেতৃত্ব ছিল। এইটাকে
সামঞ্জস্য রেখে সংগ্রামে এগিয়ে যেয়ে আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টি করতে পেরেছে। 1954 সালের পর অনেক ইতিহাস কেটে যায়। আমরা পরিষ্কার তখন আস্তে আস্তে শুরু করেছিলাম। আমার সুখের বিষয় যে 1950 সালে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়, তখন পূর্ণ স্বায়ত্তশাসন আন্দোলন শুরু হয়। বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম চলে, কিন্তু শোষক গোষ্ঠী দেখলো এইভাবে চলতে দেওয়া যায় না। তাই 1958 সালে সামরিক আইন জারি করে আইয়ুব খান ক্ষমতা দখল করেন। তাহলে দেখা গেল যে বাংলাদেশ আরো বিপদের মধ্যে পড়ে গিয়েছে। কারণ সামরিক বাহিনীর শতকরা 95 জন পশ্চিম পাকিস্তানের। তারা বাংলাদেশকে এই যে সামরিক বাহিনীর দ্বারা সরকার দখল করলো, মার্শাল ল জারি করে, শুধু উদ্দেশ্য একমাত্র বাংলাদেশকে শোষণ করার জন্য। আমরা গ্রেপ্তার হলাম, সহকর্মীরা গ্রেপ্তার হলো, আওয়ামী লীগ পার্টি ব্যান্ড হলো, আওয়ামী লীগ কর্মীরা গ্রেপ্তার হলো, তাদের মধ্যে মিথ্যা মামলা জারি হলো। তারা চুপ করে বসে রইল না, ব্যান্ড হয়ে গেলেও আওয়ামী লীগের কাজ চলল। দেখা গেল কি দেখলাম আমরা, পাকিস্তানের রাজধানী, সংখ্যাগুরু আমরা, সংখ্যালঘু তারা, বন্দুকের এবং মার্শাল ল এবং মিলিটারি শাসন দিয়ে বাংলার মানুষকে শোষণ করতে আরম্ভ করলো। সম্পদ, অর্থ যা কিছু ছিল 200 বছরে ইংরেজ যা করে নাই, 25 বছরে পাকিস্তানিরা বাংলার মাঠ থেকে তাই করে গেল। দেখা গেল যে সেখানে রাজধানী, সেখানে আমাদের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার, সেখানে যা কিছু ইনভেস্টমেন্টের হেডকোয়ার্টার, সব কিছু এম্বাসি টেম্বাসি যা কিছু ছিল সব পাকিস্তানে। আর 1500 মাইল দূরে কোনদিন কোন দেশে এক রাষ্ট্র হয়েছে বলে আমার জানা নাই। কিন্তু আমরা ধর্মভীরু মানুষ, পাকিস্তানিরা ধর্মের নামে দোহাই দিতে আরম্ভ করলো। আমরা বুঝতে চেষ্টা করেছিলাম তারা আমরা সংগ্রাম করেছি, যা বুঝতে চেষ্টা করি নাই তারা তাকে দালালি করেছে। 1962 সালে সরওয়ার্দী সাহেব গ্রেপ্তার হন। ছাত্ররা আন্দোলন শুরু করে, আওয়ামী লীগ পার্টি তখন ব্যান্ড, অন্যান্য পার্টি অনেকগুলো ব্যান্ড ছিল। আমরা চেষ্টা করলাম যে থেকে বের হওয়ার পরে কি করে প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা যায় এবং সংগ্রাম চালিয়ে যাওয়া যায়। আমরা আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখলাম। আওয়ামী লীগ কর্মীরা যে সেখানে ছিল, নীতি পরিবর্তন না করে, আদর্শ পরিবর্তন না করে, বিপদের সম্মুখীন হয়ে তারা তাদের কাজ চালিয়ে যেতে লাগলো। আমরা দেখলাম এদের সঙ্গে কতদিন চলবে, হয় না। যেখানে আদর্শের মিল নাই, যেখানে মতের মিল নাই, যেখানে ভাষার মিল নাই, যেখানে চিন্তার মিল নাই, সেটা এক রাষ্ট্র হিসাবে বাঁচতে পারেন না। আজ কোথায় পাকিস্তান, কোথায় বাংলাদেশ, 1500 মাইল ভিতরে, যার সঙ্গে লেবার মোবিলিটি বলে কোনো পদার্থ নাই, যার সঙ্গে আমাদের আদর্শ, আমাদের ভাষা, আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতা, আমাদের মনের মিল, আমার মনের আদর্শ, আমাদের চিন্তাধারার কোনো মিল নাই। একটা রাষ্ট্র করে গেছে বাংলাদেশকে শোষণ করার জন্য এবং কলোনি করার জন্য। তারা সেখানে কি করলো? বাংলাদেশকে বাজার করলো, 7.5 কোটি লোকের কঠোর বাজার। পশ্চিম পাকিস্তানের শিল্প, পশ্চিম পাকিস্তানের কারখানা আর বাংলাদেশের কাঁচামাল বাংলাদেশে বিক্রি করে অর্থ সম্পদ নেওয়া। আমাদের কিছু কিছু লোক ছিল, তারা মন্ত্রী হলেই খুশি হতেন, সদস্য হলেই খুশি হতেন, সামান্য ব্যবসা হলে খুশি হতেন, কিন্তু 7.5 কোটি মানুষের দিকে তারা খেয়াল রাখতেন না। 1900 সরওয়ার্দী সাহেব ইন্তেকাল করলেন, আওয়ামী লীগের নেতা, 64 সালে।
আওয়ামী লীগকে আমরা রিভাইভ করলাম। আবার আমরা আওয়ামী লীগকে অর্গানাইজ করার জন্য আবার আমরা করলাম। এই সময় কিছু কিছু লোক আওয়ামী লীগ ত্যাগ করে চলে গেল। ভালোই হলো, আবর্জনা যত যায় ততই মঙ্গল। বারবারই এই রকমের গেছে, তাতে প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হয় না। যাদের আদর্শ নাই, যাদের নীতি নাই, যারা দুর্নীতিবাজ, যারা দেশকে ভালোবাসে না, তারা যখন প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায়, প্রতিষ্ঠান দুর্বল হয় না, প্রতিষ্ঠান শক্তিশালী হয়। তাই ভবিষ্যতে যদি দরকার হয়, আওয়ামী লীগ প্রতিষ্ঠান থেকে তাদের বাইর করে দিয়ে আওয়ামী লীগকে আপনাদের আরো শক্তিশালী করতে হতে পারে। ভাইরা বোনেরা, পরিষ্কার পথে যাওয়া স্থির সিদ্ধান্ত নিলাম আমরা আমাদের সহকর্মীদের নিয়ে। তারপরে অনেক ভাঙাগড়া হলো। 1967 সালে আমার দেশবাসী চায় পরিষ্কার রাস্তা কোথায়, বাঙালিরা চায় কি, তাদের সামনে কি আছে। জানতাম তখন ডিফেন্স অফ পাকিস্তান রুলস নামে একটা পদার্থ ছিল, ফান্ডামেন্টাল রাইট ছিল না। আইবি শাসন তখন চলছে বাংলার মাটিতে, অত্যাচারের স্টিম চলেছে বাংলার মাটিতে। আমাদের চোখের সামনে আমি আমার সহকর্মীদের নিয়ে বসলাম, পরিষ্কার কোন পন্থা দিতে হবে। বাংলার মানুষকে আর আমরা এইভাবে শোষণ হতে দিতে পারি না। মানুষ একদিন মরতে হয়। আমরা বহু অত্যাচার সহ্য করেছি, দরকার হয় আরো অত্যাচার সহ্য করা যাবে, কিন্তু পরিষ্কার রাস্তা দেওয়া দরকার। ওদের সঙ্গে আমরা থাকতে পারি না। আমার বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলার মানুষকে রক্ষা করতে হবে, বাংলার অর্থনীতি করতে হবে, শোষণহীন সমাজ করতে হবে, সমাজতান্ত্রিক অর্থনীতি করতে হবে। কিন্তু পাকিস্তানের সঙ্গে থেকে বাংলার মানুষ তা কোনোদিন পারবে না। এর উপায় কি? যারা মনে করেন রাতের অন্ধকারকে গুলি করিয়া, একজনকে হত্যা করিয়া বা টেরোরিজম করে একটা রেল লাইনের রাস্তা তুলে ফেলে দিয়ে বিপ্লব হয়, তারা কোথায় আছেন তারা জানেন না। এ পন্থা বহু পুরানা পন্থা। এ পন্থা দুনিয়ায় কোনো দিন কোনো কাজে লাগে নাই। এ পন্থা দিয়ে দেশের মানুষের মঙ্গল করা হয় যায় না, অমঙ্গল হয়। মানুষকে কষ্ট দেওয়া যায় একটা রাস্তা ভেঙে দিয়ে একজন লোককে অন্ধকারে হত্যা করে। এ পন্থা যুগ যুগ ধরে চলেছে অনেক দেশে। যারা টেরোরিস্ট মুভমেন্ট বলা হয়, তাদের দেশের মঙ্গল হয় না। টেরোরিজম দিয়ে বিপ্লব হয় না, হয় নাই, হতে পারে না। জনগণকে ছাড়া, জনগণকে সঙ্গমন্তক্য না করে, জনগণকে আন্দোলনমুখী না করে, জনগণকে আন্দোলনের সামনে ফেলে না দিয়ে এবং পরিষ্কার আদর্শ সামনে না রেখে কোন রকম গণ আন্দোলন হতে পারে না এবং সেখানে কোনো বিপ্লব হতে পারে না। তা ভুল, দুঃখের বিষয়। অনেকে তাই চিন্তা করেন। যাই হোক, ভবিষ্যতে ভুল ভাঙবে, সময় থাকতে না ভাঙলে তাদের ক্ষতি বেশি হবে। জনগণের ক্ষতি তো হয়ই, কিন্তু তাদেরও ক্ষতি হবে। 1937 সালে 6 দফা দেওয়া হলো। আইয়ুব খান অস্ত্রের ভাষা ব্যবহার করবেন বলে বললেন। আমরা বললাম এই আমরা চাই। আইয়ুব খান বোকা ছিল না। আইয়ুব খান বুঝতে পারলো যে 6 দফা আওয়ামী লীগ কেন দিয়েছে, এর পিছনে কি উদ্দেশ্য কি। পাকিস্তানিরা বুঝতে পেরেছে এর উদ্দেশ্য কি এবং কোথায়, আর আমরাও জানতাম আমাদের উদ্দেশ্য কি। যারা মনে করেন রাতের অন্ধকারকে গুলি করে, একজনকে হত্যা করে বা টেরোরিজম করে একটা রেল লাইনের রাস্তা তুলে ফেলে দিয়ে বিপ্লব হয়, তারা কোথায় আছেন তারা জানেন না। এ পন্থা বহু পুরানা পন্থা। এ পন্থা দুনিয়ায় কোনো দিন কোনো কাজে লাগে নাই। এ পন্থা দিয়ে দেশের মানুষের মঙ্গল করা হয় যায় না, অমঙ্গল হয়।
মানুষকে কষ্ট দেওয়া যায় তার রাস্তা ভেঙে দিয়ে একজন লোককে অন্ধকারে হত্যা করে। এই পন্থা যুগ যুগ ধরে চলেছে অনেক দেশে, যারা টেররিস্ট মুভমেন্ট বলা হয়, তাদের দেশের মঙ্গল হয় না। টেররিজম দিয়ে বিপ্লব হয় না, হয় নাই, হতে পারে না। জনগণকে ছাড়া, জনগণকে সংঘবদ্ধ না করে, জনগণকে আন্দোলনমুখী না করে, জনগণকে আন্দোলনের সামনে ফেলে না দিয়ে এবং পরিষ্কার আদর্শ সামনে না রেখে কোন রকম গণ আন্দোলন হতে পারে না এবং সেখানে কোনো বিপ্লব হতে পারে না। তা ভুল, দুঃখের বিষয়। অনেকে তাই চিন্তা করেন। যাই হোক, ভবিষ্যতে ভুল ভাঙবে, সময় থাকতে না ভাঙলে তাদের ক্ষতি বেশি হবে। জনগণের ক্ষতি তো হয়ই, তাদেরও ক্ষতি হবে। 1937 সালে 6 দফা দেওয়া হলো। আইয়ুব খান অস্ত্রের ভাষা ব্যবহার করবেন বলে বললেন। আমরা বললাম এই আমরা চাই। আইয়ুব খান বোকা ছিল না। আইয়ুব খান বুঝতে পারলো যে 6 দফা আওয়ামী লীগ কেন দিয়েছে, এর পিছনে কি উদ্দেশ্য কি। পাকিস্তানিরা বুঝতে পেরেছে এর উদ্দেশ্য কি এবং কোথায়, আর আমরাও জানতাম আমাদের উদ্দেশ্য কি, কোথায় আমরা যাবার চাই, কি আমরা করতে চাই, আমাদের উদ্দেশ্য কি, 6 দফা কি। বাংলার মানুষের মুক্তি সনদ কি? মুক্তি সনদ। আমরা মুক্তি সনদ দিলাম কেন? তিনি বুঝতে পারলেন। তিনি ষড়যন্ত্র মামলা করলেন আগরতলা আমাদের বিরুদ্ধে। কিছু সামরিক বাহিনীর বাঙালি ছেলে সরকারি কর্মচারী আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে তারা করলেন আগরতলা ষড়যন্ত্র মামলা। তারা আমাদের কারাগারে বন্দী করলে, আওয়ামী লীগকে ব্যান করলেন না, কিন্তু তারা বন্দী করলেন এবং আওয়ামী লীগকে ডিভাইড করার জন্য পাকিস্তানের থেকে কিছু নেতা এসে চেষ্টা করলেন, ভাঙলেন। কিছু কিছু নেতা আওয়ামী লীগের বুঝতে না পারে যোগদান করলেন তাদের সঙ্গে। আমি তখন কারাগারে বন্দী, আমার সহকর্মীরা নেতৃত্ব দিল, আমিও বন্দী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিনও বন্দী, খন্দকার মোস্তাকও বন্দী, মনসুরও বন্দী, অনেক সহকর্মী আমার বন্দী, শামসুল হক বন্দী, জালাল বন্দী, সব অনেক। জহুর, সে আমাদের মরহুম আমার চিটাগংয়ের আজিজ, জহুর, আরো আমার অনেক কর্মী বাংলাদেশের বন্দী অবস্থায় আমরা রইলাম। যারা বাইরে রইল তারা 6 দফা নিয়ে আঁকড়ে ধরল এবং তারা মোকাবেলা করলো, নেতৃত্ব দিল। নজরুল অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে, আর তখন মিজান ছিল অ্যাক্টিং সেক্রেটারি। এই নিয়ে তারা কাজ শুরু করলো। পারল না দাবাতে আওয়ামী লীগকে, করল ষড়যন্ত্র মামলা। বাংলার ছাত্র জনতা রুখে দাঁড়ালো তার বিরুদ্ধে, গণ আন্দোলন শুরু হলো। ছাত্র কর্ম পরিষদের, ছাত্রলীগের, ছাত্র যে প্রগতিশীল দল ছিল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, তারা সব মিলে, যারা তোফায়েল কনভেনার ছিল, আন্দোলন শুরু করলো। আওয়ামী লীগ সক্রিয় সমর্থন দিল এবং তাদের সঙ্গে যোগদান করলো। আইয়ুব খান সিংহাসন পড়ে গেল না, কেস উদ্ধ হয়ে গেল, আমরা খালাস পেলাম। আবার একটা ফন্দি করলো রাউন্ড টেবল কনফারেন্স। বাংলাদেশের থেকে তারা গেলেন রাউন্ড টেবল কনফারেন্সে একটা কনস্টিটিউশন প্রবলেম সলভ করার জন্য। আমি আমার সহকর্মী ছাড়াও কয়েকজন শিক্ষাবিদকে নিয়ে গেলাম আমার সঙ্গে। কারণ কি রাউন্ড টেবল কনফারেন্স করতে চান? কিচ্ছুই না, ধোঁকা। আর একটা কায়দা করে বাংলাকে শোষণ করার একটা ষড়যন্ত্র করলো। আপনাদের পক্ষের থেকে আমি রিজেক্ট করলাম, মানি না তোমার কথা আইয়ুব খান। সংগ্রাম করে বাংলার মানুষ তার দাবি আদায় করবে, রাউন্ড টেবলে বসে দাবি আদায় করবে না বলে সেখান থেকে বিদায় নিয়ে আসলাম। এহিয়া খানকে বসায় দেওয়া হলো। তিনি হলেন এসে আবার প্রেসিডেন্ট হয়ে বসে পড়লেন তিনি, আর এক জেনারেল সাহেব। তিনি বললেন নির্বাচন দিবেন, নির্বাচন দেওয়া হলো। আমাদের অনেকে বুঝতে পারলেন না, তার বড় বড় বক্তৃতা করলেন কেন নির্বাচনে আমরা যাচ্ছি, এই নির্বাচনে যাওয়া হয় কেন। কারণ
বাংলার মানুষ যে একতাবদ্ধ, বাংলার মানুষ যে এক, বাংলার মানুষ যে বাঁচতে চায়, বাংলার মানুষ যে মুক্তি চায়, তার জন্য আজকে নির্বাচনে যাওয়া প্রয়োজন। অনেকে বুঝতে পারে নাই শেখ মুজিবুর আওয়ামী লীগের উদ্দেশ্য কি, কিন্তু আমরা নির্বাচনে গেলাম। আমরা 169 সিটের মধ্যে 167 সিট আমরা ক্যাপচার করলাম। দুনিয়া দেখলো বাংলার মানুষ একতাবদ্ধ এই প্রথম। বাংলার মানুষের মধ্যে কনফিডেন্স ফিরে আসলো। এই এখন আজকে উঠলো, শোষক গোষ্ঠী আজকে উঠলো, তারা আঘাত করার জন্য প্রস্তুত হলো। আমরা জনগণকে আন্দোলন থেকে এগিয়ে গেলাম। আমরা শপথ গ্রহণ করলাম যে কোন নীতির সঙ্গে কোনো মিল হয় না। আদর্শ জনগণ যেখানে আস্থা দিয়েছে তার থেকে আমরা সরতে পারি না। তারপরের ইতিহাস চরম ইতিহাস। ধাপে ধাপে বাংলার মানুষকে এগিয়ে নিতে হয়েছে, ধাপে ধাপে বাংলার মানুষকে আন্দোলন করতে হয়েছে, অনেক ত্যাগ পরিশ্রম করতে হয়েছে। অনেকে বক্তৃতা করেন, অনেকের বড় বড় তেজি বক্তৃতা শুনি, তখন ওদের জন্ম হয় নাই, তখন ওরা জানে না 1948-47 সাল কি ছিল, ওরা জানে না 1950, 51, 52 কি ছিল, ওরা জানে না 1954 কি ছিল, ওরা জানে না 1957-58 কি ছিল, ওরা জানে না 1965 কি ছিল, ওরা জানে না 1966 কি ছিল, ওরা জানে না 1969 কি ছিল। ওদের অনেকের জন্ম হয় নাই। অনেকে আন্দোলন করতে জানে না, আন্দোলন করে নাই, কোনদিন জীবনের জেলের দরজা দেখে নাই, কোনদিন যা সামনে পড়ে নাই। আন্দোলনের গাছের ফল নয়। আন্দোলন মুখে বললে আন্দোলন করা যায় না। আন্দোলনের জন্য জনমত সৃষ্টি করতে হয়, আন্দোলনের জন্য আদর্শ থাকা দরকার, আন্দোলনের নিঃস্বার্থ কর্মী থাকা দরকার, আন্দোলন ত্যাগী মানুষ থাকা দরকার, আর জনগণের সংঘবদ্ধ ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। তারা ভুলে যায় না যেন যে আওয়ামী লীগের কর্মীরা আমি সহ্য করি, সহ্য করতে বাধ্য হই। দুর্ভাগ্যবশত আমার বাংলার প্রধানমন্ত্রিত্ব হতে হয়েছে। আমার আওয়ামী লীগের উপরে 1969 সালে 1900 ইলেকশনের নির্বাচনের পরে এই আন্দোলন 25 মার্চ, 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত আওয়ামী লীগ এককভাবে এদেশে নন কমিউনিস্ট মুভমেন্ট করে। ছাত্র জনতা দলমত নির্বিশেষে যোগদান করেছিল। দেশের মানুষ সংঘবদ্ধ ছিল, শোষক গোষ্ঠীকে আটকে উঠেছিল। তারা জানতো, আমরাও জানতাম, তারা জানতো যে আওয়ামী লীগ তাদের দাবির থেকে একটা চুল নড়বে না, কারণ তারা কোনদিন ওয়াদা ভঙ্গ করে নাই। তারা ওয়াদা ভঙ্গ করতে পারেন না। বাংলার মানুষ যা বলেছি তাই করা হবে, এর থেকে পিছনে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। তাই আমি বলেছিলাম 6 দফা ও জনগণের সম্পদ এখন আর আওয়ামী লীগ আর শেখ মুজিবুর রহমানের সম্পদ নাই, ওটার সঙ্গে আপোষ হয় না। অনেকে প্রপাগান্ডা করতেন গোপনে গোপনে আপোষ। আমরা জানতাম যে এহিয়া খান সৈন্য সমাবেশ করছে, আমরা বসেছিলাম নয়। আর জানা দরকার সকলের, আমরা বসেছিলাম নয়। আমাদের বসে থাকতো আওয়ামী লীগ, একই সময় একই মুহূর্তে বাংলাদেশের বাংলাদেশের 58টা মহকুমায় সশস্ত্র বিপ্লব শুরু হতো না এবং রেজিস্ট্রেন্ট মুভমেন্ট শুরু হতো না। কারণ তখন আওয়ামী লীগের নেতৃত্ব দিতেছিল। 25 মার্চ তারিখে আমি যখন স্বাধীনতা ঘোষণা করলাম, আমি যখন বাংলার মানুষকে ডাক দিলাম, আমি গ্রেফতার হয়ে গেলাম। কিন্তু আমার সহকর্মীরা আমার অপেক্ষাতে স্বাধীনতা আন্দোলন দিয়েছে, উপরের থেকে পড়ে নাই। নজরুল ছিল প্রেসিডেন্ট হয়েছিল, আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট, আমাকে প্রেসিডেন্ট করে তাজউদ্দিন সেক্রেটারি প্রাইম মিনিস্টার হয়েছিল। তারা দেশে এই সংগ্রাম চালায়। অফকোর্স আমাদের সহকর্মী যারা 2-একটা রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল তারা আমাদের সমর্থন দিয়েছিল, কমিউনিস্ট পার্টিও দিয়েছিল, আমাদের মুজাফফরনগর গ্রুপ দিয়েছিল। কিন্তু প্রতিষ্ঠান ছিল কার? নেতৃত্ব ছিল কার? কোথায় ছিলে তোরা? কারা তোরা? জন্ম কোথায় তোদের? আইসিস করতে তুই
তোর কথা কে শুনতো বাংলার মানুষ সেদিনকে? আজকে সেইখানে তারা সংগ্রাম করে, গভর্নমেন্ট গঠন করে। কেউ 25শে মার্চ তারিখে কার উপর আক্রমণ শুরু হয়? আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগ কর্মীর উপরে, বিশ্ববিদ্যালয় ভবনে, রাজারবাগে আমার সামরিক বাহিনীর ছেলেদের উপরে, পুলিশের উপরে আর আমার বিডিআরের উপরে প্রথম আক্রমণ চলে। আওয়ামী লীগ, বিশ্ববিদ্যালয় ছাত্র, পুলিশ, বিডিআর আর সামরিক বাহিনীর যা সামান্য কয়েকজন বাঙালি ছিল তাদের উপরই আক্রমণ করে পাকিস্তানের সামরিক বাহিনীর লোকেরা। রেজিস্টার্ড মুভমেন্ট আরম্ভ হয়। এরোপ্লেন আঘাত না করলে তারা কিছুই করতে পারত না, কিন্তু আমাদের অস্ত্র ছিল না। সামান্য যা জোগাড় করতে পেরেছিলাম সমস্ত জায়গায় বাংলাদেশের মহকুমায় পাঠানো হয়েছিল। প্রত্যেক মহকুমায় আমাদের কমান্ডার ঠিক ছিল, প্রত্যেক জেলায় আমাদের কমান্ডার ঠিক ছিল। জেনে নাও আজকে সকলে মিলে যে স্বাধীনতার আন্দোলন একদিনে হয় নাই, স্বাধীনতা আরম্ভ হয়েছে 25 বছর আগের থেকে। আওয়ামী লীগের জন্ম সংগ্রামের জন্ম। আওয়ামী লীগ প্রতিষ্ঠান জন্ম হয়েছে সংগ্রামের মধ্যে দিয়ে। আওয়ামী লীগ প্রতিষ্ঠান যে মৃত্যু হয়, সহকর্মীরা, সংগ্রামের মধ্যে যেন মৃত্যু হয় আমি দেখতে চাই। আজ তোমাদের সামনে আমার অনেক কথা ছিল। কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে বাংলার স্বাধীনতার জন্য। লক্ষ লক্ষ মা বোন আর্তনাদ আজও থামে নাই, আজও চোখের পানি যায় নাই। তারপরে সেই সংগ্রামে এমন কোন আওয়ামী লীগের কর্মী নাই যার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয় নাই। বেসে বেসে গ্রামে গ্রামে আওয়ামী লীগের বাড়ি কোনটা, আওয়ামী লীগের কর্মীর বাড়ি কোনটা, আওয়ামী লীগের বাপ মাকে সেইগুলো বেছে বেছে জ্বালিয়ে পুড়ায় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কর্মীকে ধরতে পারলে 2 মুহূর্ত দেরি করে নাই, গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ কৃষক, লক্ষ লক্ষ শ্রমিক রক্ত দিয়েছে। তোদের কথায় নয়, শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন দিয়েছে। স্বাধীনতা ইতিহাস কোনদিন মিথ্যা করতে নাই। আমার সহকর্মীরা যারা এখানে ছিল তারা সকলে জানতো যে 25 তারিখ এবং 24 তারিখ রাত্রে আমি কি হুকুম দিয়েছিলাম। মরি বাঁচি সংগ্রাম চালিয়ে যেও, বাংলার মানুষকে মুক্ত করতে হবে। 7ই মার্চে কি বাকি ছিল স্বাধীনতা সংগ্রামের কথা বলা? স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল অ্যাকচুয়ালি 7ই মার্চ। পরিষ্কার বলে দেওয়া হয়েছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তাহলে শেখ মুজিবের ভাষায় কথা বলি, আরে ভাইয়া 25 না 35 বছর লাগবে, চান 35 বছর লাগবে। 1938 সালে আমি জেলে যাই, চান 1938 সালে। আজ 1974 সাল। ওটা বলতে সময় লাগে, ওটা বললে মানুষের আস্থা অর্জন করতে হয়, দুঃখের দিনে মানুষের পাশে দাঁড়াতে হয়। দেশবাসীর সঙ্গে বেইমানি করলেও কথা বলা যায় না। সামনে পরিষ্কার বিদেশি এজেন্ট হিসেবে বলা যায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে পয়সা পাওয়া যায়, কিন্তু নেতা হতে সময় লাগে। আর নেতা হওয়া যায়, কিন্তু জনগণের ভালোবাসা পাতে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক আত্মত্যাগ এবং মানুষ হতে হয়, না হলে হয় না। হ্যাঁ, খবরের কাগজ আছে, ছাপায় দিলা, নেতা হয়ে গেলা, তাতে অসুবিধা হবে না। কিন্তু ভালোবাসা পেতে হলে একদিনে হয় না, বহু পরিশ্রমের প্রয়োজন। সহকর্মী ভাইরা, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আপনারা জানেন, আমি আর বলতে চাই না। ইয়াহিয়া খান পাকিস্তানের শোষক গোষ্ঠী কি করেছে আপনারা জানেন, দেশের কি অবস্থা ছিল আপনারা জানেন, অর্থনৈতিক অবস্থা কি ছিল আপনারা জানেন, রাস্তাঘাটের অবস্থা কি ছিল আপনারা জানেন।
পরে অবস্থা কি ছিল আপনারা জানেন। 10ই ফেব্রুয়ারি তারিখে 10ই জানুয়ারি তারিখে আমি দেশের থেকে ফিরে আসি। আমি সেদিনকে হাসতে হাসতে বলেছিলাম যে 10ই জানুয়ারি বলে, হ্যাঁ আজকে আমি আসছি। হ্যাঁ, আমার ফাঁসির হুকুম হয়ে গেছিল, ফাঁসি দেবে, বেশি আছি এই 2 বছর এক্সটেনশন হলো লাইফে। চাকরি এক্সটেনশন হয় না, 57 বছর চাকরি হয়ে গেলে আমরা দিতে পারি 2 ইয়ার এক্সটেনশন। তা আমি মনে করলাম, আমি বললাম যে আমার ওই এক্সটেনশনে আছি, 2 ইয়ার্স এক্সটেনশনে আছি। হয়েছে কয় বছর এক্সটেনশন জানা নাই, ওটা তো খোদার কাছ থেকে পাস হয়েছে, তো সেই জন্য ওরা জানা নাই। আমার 2 বছর পাস হয়েছে বলতে পারি। আমার সহকর্মীদের সকলেরই দশা ছিল তাই, ধরা পড়লে আর এক্সটেনশন লাগতো না, সঙ্গে সঙ্গে শেষ। তা আজকে যে আদর্শের জন্য, যে ত্যাগের জন্য আপনারা স্বাধীনতা সংগ্রাম করেছেন, সে আদর্শ কি? কেন স্বাধীনতা সংগ্রাম করলাম? কেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিল? আজ সত্যি আমরা স্বাধীন। আজ আমার পতাকা ওড়ে, আজ আমার জাতীয় সঙ্গীত বাজে, আজ দুনিয়ার 116টা দেশ আমাকে রিকগনিশন দিয়েছে। আজ আমার কৃষ্টি ভাষা উপরে কেউ আঘাত করতে পারবে না। আজ আমি বাংলার মাটি আমার, আমি বাংলার মাটির। আজ বিদেশি শোষকরা আমার দেশকে শোষণ করতে পারবে না। আজ সাম্রাজ্যবাদের দালাল বাংলার মাটিতে স্থান পাবে না। আজ আমরা এই মানুষকে আর শোষণ করতে দেব না। আজ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একদিক সেটা হলো এই যে আমার কথা আমি না বুঝে কোনোদিন বলি না। সহকর্মী ভাইরা মনে রেখো, যেদিন আমি বলেছিলাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমি জেনে শুনেই বলেছিলাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতা পেয়েছ, মানুষ মুক্তি পাবে সেই দিন যেদিন তোমরা অর্থনৈতিক মুক্তি দিবা বাংলার মানুষকে। তোমরা এক যুদ্ধে জয় লাভ করেছ, দ্বিতীয় যুদ্ধ শুরু করেছ। এইখানে তোমাদের পরীক্ষা, অগ্নি পরীক্ষা তোমাদের আওয়ামী লীগের সহকর্মীরা। এই যে যুদ্ধে জয়লাভ করেছ স্বাধীনতার সংগ্রামে, পাকিস্তানি বড় বড় বাহিনী 5 ডিভিশন সৈন্য নিয়ে বাংলার মাটিতে থাকতে পারে নাই। আমি কৃতজ্ঞতার সঙ্গে ভারতবর্ষের কথা স্মরণ করি। যদি 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল, আমার সহকর্মীরা আশ্রয় নিয়েছিল। ভারতের জনগণ, শ্রীমতী গান্ধী, তার সরকার যদি বাংলার মানুষকে সেদিনকে স্থান না দিত, যদি আশ্রয় না দিত, যদি সান্ত্বনা না দিত, বাংলার মানুষের দাঁড়াবার জায়গা থাকতো না। পাকিস্তানিরা বড় বড় বাহিনী লোকেরা আমার দেশের মানুষকে শেষ করে দিত। আমি শ্রদ্ধার সঙ্গে তাদের কথা স্মরণ করি। তাদের বন্ধুত্ব নষ্ট করার ষড়যন্ত্র চলছে। আমি পরিষ্কার বলতে চাই, এ বন্ধুত্ব এমনি আসে নাই। দুর্দিনে যে লোক আমার পাশে দাঁড়ায় সেই হল আমার সত্যিকারের বন্ধু। তাই ভারতবর্ষ আমার বন্ধু। আমি স্বাধীন সার্বভৌম দেশ, ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম দেশ। তার ব্যাপারে আমি হস্তক্ষেপ করব না, আমার ব্যাপারে তারা হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু পাশাপাশি শান্তিপূর্ণ সহ অবস্থানের ভিত্তিতে আমি পাশাপাশি বাস করতে চাই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে। আজ নিশ্চয়ই যখন আমি স্মরণ করি আমার সহকর্মী ভাইদের কথা, আমার বাংলার জনগণের কথা, যে জনগণ রক্ত দিয়ে গেছে, আমি স্মরণ করি আমার মুক্তিযোদ্ধা ভাইদের কথা, যারা রক্ত দিয়েছে, যারা মরে শহীদ হয়েছে, যারা আজ পঙ্গু হয়ে আছে। আমি স্মরণ করি সেই সব মা বোনদের কথা যাদের উপর অত্যাচার হয়েছে। আমি স্মরণ করি সেই সমস্ত ভারতের সৈন্যবাহিনীর জওয়ানদের কথা, যারা আমার বাংলার মাটিতে 14,000 রক্ত দিয়ে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছিল। ছেলে খেলা সব,
রাষ্ট্র চালনা এত সোজা না। আজ স্বাধীনতা সংগ্রাম করে আমরা স্বাধীন হয়েছি আওয়ামী লীগ ভাইয়েরা। আমি আগেই বলেছি, অর্থনৈতিক মুক্তি আজকে স্বাধীনতার সমস্ত মানুষের মনে যে জনগণ আপনাদের সংঘবদ্ধভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছিল, সেই জনগণ কিন্তু আজও আছে। যদি আজ জনগণ আপনাদের অশ্রদ্ধা করে, যদি আজ জনগণ আপনাদের ভালো না বাসে, যদি জনগণ যদি আপনাদের উপর শ্রদ্ধা হারিয়ে ফেলায়, জনগণ যদি আপনাদের আস্থা হারিয়ে ফেলায়, সেই জন্য বাংলার জনগণ দায়ী হবে না, দায়ী হবেন আপনারা, দায়ী হব আমরা। সেই জন্য যারা আপনারা জানতেন না কোনদিন আপনারা ক্ষমতায় আসবেন, আওয়ামী লীগের সহকর্মীরা আপনারা জানতেন না কোনদিন আপনারা সহজে আপনারা যুদ্ধে জয়লাভ করবেন, এত তাড়াতাড়ি স্বাধীনতা পাবেন। আপনারা আগুনে ঝাঁপ দিয়েছিলেন, আমার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা এনেছি। এই স্বাধীনতাকে আমাকে রক্ষা করতে হবে। কিন্তু স্বাধীনতা পেলেও বিদেশি দালাল তারা আজ চুপ করে বসে নাই। এই স্বাধীনতা তারা সহজে গ্রহণ করতে পারে নাই। সেই জন্যই তারা চলে বলে কৌশলে, সম্মুখ সমরে না যে পিছনের রাস্তা অবলম্বন করেছে, যে পিছনের পথ দিয়ে চলে বলে কৌশলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মাত্র 2 বছর আগে স্বাধীনতা পেয়েছি, তাকে নস্যাৎ করা যায় কি না। আমি বিশ্বাস রাখি আওয়ামী লীগ কর্মীদের, বাংলার জনগণের জীবন থাকতে এই স্বাধীনতা কেউ নস্যাৎ করতে পারবে না। সহকর্মী ভাইয়েরা, আজ আপনাদের সামনে যথেষ্ট কাজ রয়েছে। স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর, স্বাধীনতা রক্ষা করাও তেমনি কষ্টকর। আজ আমাদের নীতি পরিষ্কার, আমাদের রাষ্ট্রের কাঠামো 4টে স্তম্ভ রয়েছে, এটার মধ্যে কোনো কিন্তু ফিন্তু নাই। এটা পরিষ্কার শাসনতন্ত্রে দেওয়া হয়েছে। আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। আওয়ামী লীগ পার্টি তাই বিশ্বাস করে, কারণ আওয়ামী লীগ সংগ্রাম করেছে এবং আওয়ামী লীগের ম্যানিফেস্টোর যে অংশ এবং যে নীতি ছিল তাই আজকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। এটা রক্ষা করার দায়িত্ব আওয়ামী লীগ কর্মীদের সবচেয়ে বেশি। যে বিশ্বাস করবে না, রাস্তা খালি আছে। রাজনৈতিক প্রতিষ্ঠান পছন্দ হয় না, চলে যাবার পারো, কিন্তু থাকলে নীতি বিশ্বাস করে থাকতে হবে। মরে না কোনোদিন, নীতি আদর্শ কোনোদিন মরে না, মানুষ মরতে পারে। আজ স্বাধীনতার জয় লাভের পরের ইতিহাস। আপনারা শাসনতন্ত্র দিয়েছেন, আপনারা নির্বাচন দিয়েছেন, বাংলার মানুষ শতকরা 97টা সিট আপনাদের দিয়েছে। এ দেয়া শাসন করার ক্ষমতা আপনাদের আছে। এই দেশ শাসন করতে হলে, এই দেশকে গঠন করতে হলে নিঃস্বার্থ কর্মীর প্রয়োজন। হাওয়া কথায় চলে না। যা আমি বলেছিলাম, ছাত্র যখন আমার সাথে দেখা করতে এসেছিল, আমি বলেছিলাম, ছেলেরা মনে রেখো, প্রথম আত্মসমালোচনা করো। আত্মসমালোচনা না করতে পারলে নিজকে চিনতে পারবা না। আত্মসংযম করো আর আত্মশুদ্ধি করো, তাহলে দেশের মঙ্গল করতে পারবা। আওয়ামী লীগ কর্মী ভাইরা, কোন দিন তোমরা আমার কথা ফেলো নাই। জীবনে কোনোদিন আমি কন্টেস্ট করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা প্রেসিডেন্ট হই নাই। জীবন ভরে তোমরা আমাকে সর্বসম্মতিক্রমে নেতৃত্ব দিয়েছ।
তোমরা আমার কথায় রক্ত দিয়েছ। আজ শেষ দিন, যখন আমি সভাপতি ছেড়ে যাচ্ছি, তোমরা আমার কথা মনে রেখো, আমার কথা ভুলো না। কোনদিন স্বার্থে অন্ধ হয়ে তোমাদের দাগ দেই নাই, কোনদিন কোন লোভের বশবর্তী হয়ে মাথা নত শয়তানের কাছে করি নাই, কোনদিন ফাঁসির কাস্টে বসেও বাংলার মানুষের সঙ্গে বেঈমানি করি নাই। আমি বিশ্বাস করি তোমরা আমার কথা শুনবা, তোমরা আত্মসমালোচনা করো, তোমরা আত্মসংযম করো, তোমরা আত্মশুদ্ধি করো। 2, 4, 5টা লোক অন্যায় করে, যার জন্য এত বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান ইতিহাস সৃষ্টি করেছে, যে প্রতিষ্ঠান স্বাধীনতা এনেছে, যে প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ কর্মী জীবন দিয়েছে, যে প্রতিষ্ঠানের 25 বছর পর্যন্ত ঐতিহাসিক সংগ্রাম, তার বদনাম হতে দেওয়া চলে না। আজ কোথায় বাংলার নিভৃত খুনে আমার এক কর্মী পড়ে আছে, যার জামা নাই, কাপড় নাই, তারা আমার কাছে আসে না। আপনারা অনেকেই এক জায়গাতে আছেন, কিন্তু আমি জানি, আমি যখন কুকরিমুখী যাই, আমার একটা কর্মী আজও আমি দেখি। আমি যদি কক্সবাজার যাই, আমি আমার গ্রামে একটা কর্মীকে আমি দেখি, এদের সঙ্গে আমার রক্তের সম্বন্ধ। আজও দেখি সেই ছেঁড়া লুঙ্গি, আজও দেখি সেই ছেঁড়া পায়জামা, আজও দেখি সেই ছেঁড়া শার্ট, আজও পায়ে জুতো নাই। আমার কর্মী, বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মী পড়ে আছে। কিন্তু কয়েকজন লোক যখন দেখে, গন্ধ পায়, মধুমক্ষিকার গন্ধ পায়, তখন তারা এসে আওয়ামী লীগের নামে লুটতরাজ করার চেষ্টা করে, কর্মীর ব্যবসা করার চেষ্টা করে। আওয়ামী লীগ কর্মীরা আওয়ামী লীগের থেকে তাদের উৎখাত করে দিতে হবে। আওয়ামী লীগের থাকার অধিকার তাদের নাই। আত্মসমালোচনার প্রয়োজন আছে আজ, আত্মসংযমের প্রয়োজন আছে আজ, আত্মশুদ্ধির প্রয়োজন আছে আজ। তোমরা আওয়ামী লীগের কাউন্সিল বসেছ এখানে, আজ মনে মনে চিন্তা করো, বুকে হাত দিয়া খোদার উপর নির্ভর করে বলো যে আমরা মানুষকে ভালোবাসি, আমরা বাংলার মানুষকে ভালোবাসি, আমরা 25 বছর সংগ্রাম করেছি, আমরা ইতিহাস সৃষ্টি করেছি, আমরা ইতিহাস রাখবো, আমরা নতুন ইতিহাস সৃষ্টি করব, দেশকে মুক্ত করব। তাহলে আওয়ামী লীগের ইতিহাস থাকবে, তাহলে মরেও আমি শান্তি পাব। তাহলে বড় দুঃখ, বড় কষ্ট, বড় রক্ত। আজ আমার কর্মীর দিকে আমি চাই, আজ আমি আটকা পড়ে গেছি। আজ সহকর্মী ভাইয়েরা বোনেরা, নীতি ছাড়া, আদর্শ ছাড়া, যে কথা আগে আমি বলেছি, আত্মসংযম, আত্মসমালোচনা, আত্মশুদ্ধি, তেমনি দলের আদর্শ সামনে রাখতে হবে, সে আদর্শে কাজ করতে হবে। ভুলে যেও না যে স্বাধীনতা পেয়েছো, এক রকমের শত্রুর সঙ্গে ফাইট করছো। জানতাম যে 1 নম্বর শত্রু পাকিস্তানের সামরিক বাহিনী এবং শাসক গোষ্ঠী। এখন চেনা বড় কষ্টকর। আমি একদিন গল্পে গল্পে বলেছিলাম, জীবনে আমি 3টা জিনিসকে ভয় পাই, আর কই ভয় পাই না। বলে কি কি? একটা হলো কুমির। বলে সে কি করে? যে গোসল করতে গেলে পানির মধ্যে থেকে পা ধরে টান দিয়ে নিয়ে যায়, যুদ্ধ করতে পারি না। আর একটা কি? সাপ। হেঁটে যাচ্ছি, ফুস করে মেরে দিল, মরে গেলাম, যুদ্ধ করতে পারি না। আর একটা কি? মুনাফেক। কুমির, সাপ আর মুনাফেক। তোমরা আগে যুদ্ধ করেছো, এখন বাংলার মাটিতে তোমাদের সামনাসামনি যুদ্ধ করার উপায় নাই। তোমাদের সঙ্গে যুদ্ধ করছে মুনাফেক, যুদ্ধ করতে সাপ, কেটো সাপ, গক্ষুর সাপ। আর তোমার যুদ্ধ করছে পানির তল দিয়ে আসে কুমির, মানে রাত্রে অন্ধকারে গুলি করে মারে। এরা রাজনীতি করে। রাত্রে একজন লোক শুয়ে আছে, জানলা দিয়ে গুলি করে মারলো। কি? আমি বিপ্লবী। তুমি বিপ্লবী না, বিপ্লবীর বাপ। তুমি হলা দাগি চোর। তুমি কি বিপ্লবী? এটা বিপ্লব কোথায় বলে? যে কোনো মানুষে যে কোনো মানুষ মারতে পারে। তুমি রাত্রে মারো, আমরা দাফন দিয়ে প্রস্তাব পাশ করি। আর আমি যদি বলে দিই যে ওই রাত্রি তুমিও মারো, তো তুমি যাবা কোথায়? চান
এইটা এরা নীতি এরা হলো, এদের কোনো নীতি নাই, এদের কোনো আদর্শ নাই, এদের কিচ্ছুই নাই। যত বড় কথা বলে, আমি জানি অনেক চোর ডাকাতি হাট বাজার ডাকাতি করতেছে, ডাকাতরা হাট বাজার ডাকাতি সব ডাকাত, সব চোর। বলে কি বলে বিপ্লব করে আসলাম, হাট বাজার আর কি জানি কয় চিনির দোকান, মুরগির দোকান, ওই সবজির দোকান ডাকাতি করিয়া করে বিপ্লব করে আসলাম। কি বল মহিমা, ওই রণদেবীর থিওরির মতো, তাই না? যে ইট মারো, সেবাই রাস্তাখানে ইট মারো, ওয়াল একটা পাথর মারো, বিপ্লব। তা হয় না। আর সেই জন্যই আমি বলতে চাই যে আজ তাকে বিপ্লব বলে না, তারে বলে পারভার্সন, বিপ্লবের পারভার্সন। পারভার্সনের বাংলা কি? বিকৃতি। বিপ্লবের পারভার্সন। এই যত বিপ্লবীরা আমার পাশে বসে আছে পিছনে, দেখো বহু বিপ্লব করেছে এরা, কি জানি কয় ফাউন্ডার্স অব দি বিপ্লব, বহু বসে আছে। সেনানীদের কাছ থেকে দেখো, জনগণকে ছাড়া, আদর্শ ছাড়া, গণবিপ্লব ছাড়া বিপ্লব হয় না। রাত্রে অন্ধকারে গুলি মারিয়া কিন্তু বিপ্লব হয় নাই। পড়ো সোভিয়েত রাশিয়ার বিপ্লব, পড়ো ইজিপ্টের বিপ্লব, পড়ো অন্য কান্ট্রির বিপ্লব, পড়ো সমস্ত দেশের বিপ্লব, পড়ো ইতিহাস, পড়ো আমেরিকা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, দেখো সেখানে কি করে হয়েছে। দেখো আমাদের এই সাবকন্টিনেন্টের বিপ্লব, দেখো, পড়ো, জানো, শেখো, বোঝো, তারপরে বিপ্লব কথা বলো। বিপ্লব গত অন্ধকারে গুলি মারিয়া টেরোরিজম করিয়া, আবার এখন সুবিধা হয়েছে একটা কি, রাত্রে গুলি করে মারে, বলে যে মাওবাদী, আমরা মাওবাদী। আমি বললাম জানি না মাওবাদী কি ফাওবাদী, এই জানি তোমরা চোরবাদী, আর কিছু না, গুন্ডাবাদী। তাই বলতেছিলাম আপনাদের কাছে আমি যে আপনাদের চারটা আদর্শ, যেটা রাষ্ট্রীয় আদর্শ, আওয়ামী লীগের আদর্শ, এটাকে পরিপূর্ণ আপনাদের রাখতে হবে। একদল লোক গণতান্ত্রিক পন্থাকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক অধিকার দিয়েছি। 5 বছর পর নির্বাচন করো, যদি নির্বাচনে তোমরা কেউ আসতে পারো, কোনো দল, মেহরবানি করিয়া চলিয়া আসো, আওয়ামী লীগ গদি ছাড়িয়া চলিয়া যাবে। কিন্তু তোমরা জানো যে যতই বক্তৃতা করো আর মানুষ বক্তৃতা শুনুক না কেন, ভোট দেওয়ার সময় তোমাদের কিসমতে যা আছে, আগে যা হয়েছে পরেও তাই হবে। সেই জন্য তোমরা জনগণের উপর আস্থা রাখো না, এবং এই গণতান্ত্রিক অধিকারকে ব্যবহার করব। আর রাতের অন্ধকারে আওয়ামী লীগ কর্মীকে মারবো, প্রগতিশীল কর্মীকে মারবো, আর বলবো অস্ত্র নিয়ে মোকাবেলা করব, বলবো অস্ত্র নিয়ে বিপ্লব করব। কোন স্বাধীন দেশে, কোন গণতান্ত্রিক দেশে এটা এলাও করা যায় না। বহু সহ্য করা হয়েছে 2 বছর। বঙ্গবন্ধু কঠোর হও। বঙ্গবন্ধু কঠোর কিনা আইয়ুব খান, এহিয়া খান, চৌধুরী মোহাম্মদ আলী, নসরুল্লাহ খান, লিয়াকত আলী খান সব মেয়ে জানে বঙ্গবন্ধু কঠোর কিনা। কিন্তু বঙ্গবন্ধু চেয়েছিল কি, বাংলার মানুষ তাকে জাতির পিতা করেছে, বাংলার মানুষ তাকে প্রধানমন্ত্রী করেছে, বাংলার মানুষকে বুঝাবার চেষ্টা করেছি, তাদের বলতে চেষ্টা করেছি তোমরা কাজ করো, তোমরা গণতন্ত্রের পথ অবলম্বন না করো। 2টো খাবার অধিকার তোমাদের নাই। গণতান্ত্রিক অধিকারও তোমরা ব্যবহার করবা, আর বিপ্লবের কথা বলে রাত্র অন্ধকারে গুলি মারবা, অস্ত্র প্রদান করবা, সে অধিকার নাই, সে অধিকার দেওয়া হবে না। এটা মনে রাখা দরকার। সহ্যের সীমা অতিক্রম করে যাওয়া হয়েছে। জনগণ দেখতে চাও, জনগণ দেখবা। কয়েক হাজার লোক মিটিংয়ে যোগদান করলেই মনে করো না হয়েছে। এখনো আওয়ামী লীগ ডাক দিলে রেসকোর্স ময়দানে আবারও সেই 5-7 লক্ষ লোক এসে হাজির হবে। মনে করো না যে বড় একটাই হয়ে গেছো। সাবধান হয়ে যাও।
একজন বলে অমুক তারিখে সশস্ত্র বিপ্লব শুরু করব, তারপরেও বলে আমি কিছু বলি না, বলে কি যে আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে হাত দেওয়া হয়ে আছে। তোমাদের গণতান্ত্রিক অধিকার নাই, থাকতে পারে না। নাহলে আওয়ামী লীগ কর্মীরা অন্ধকারে মরে। আমি আওয়ামী লীগ কর্মী এবং যা প্রগতিশীল কর্মী যারা স্বাধীনতা সংগ্রাম করেছে, আমি অস্ত্র চেয়েছিলাম, তারা অস্ত্র জমা দিয়েছিল। তোমরা গোপনে কিছু অস্ত্র রেখে দিয়েছ, ব্যবহার করতেছ। আর যদি আওয়ামী লীগ কর্মী বা প্রগতি কর্মীর কাছে একদিন অস্ত্র দিয়ে দেওয়া হয়, তাহলে 1 মিনিট কল্লা বাংলাদেশে থাকবে না একদিনের বেশি। বাধ্য করো না, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো না। যাও, গণতান্ত্রিক অধিকার আছে, বক্তৃতা করো। বাই ইলেকশন হবে, বাই ইলেকশনে নামো। ওই যে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন, আমি ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে যাও। ইউনিয়ন ইলেকশনে জিততে পারে না, রাত্রিবেলা চেয়ারম্যানের গুলি হয়ে মারে। কি করলাম বলে বিপ্লব করলাম। কি বিপ্লব বলে চেয়ারম্যান মারছি। বাবা, এ তো শুনি নাই। আমার মনে হয় যত দেশের লোকেরা আছে সব হাসবে যদি শোনে যে এই বিপ্লব। কারণ তাহলে বিপ্লবের ইতিহাস বদলায় লিখতে হবে। নতুন বিপ্লব কারে বলে, কি করেন সাহেবরা, ডেফিনিশন লাগবে, নতুন ডেফিনিশন অফ বিপ্লব। তা আজ সেই জন্য আজকে আওয়ামী লীগ কর্মীদের কাছে আমার কথা যে তোমাদের কর্তব্য রয়েছে, স্বাধীনতা এনেছো, খোদাকে হাতের নাজে দিয়ে তোমাদের এই প্রতিজ্ঞা করে আজ যেতে হবে এবার যে বাংলার মানুষকে সুখী করতে হবে, বাংলার দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে, দুর্নীতি উৎখাত করতে হবে, শোষণহীন সমাজ করতে হবে। যে রাষ্ট্রীয় চাই আদর্শ আছে তাকে আমাদের পরিপূর্ণ করতে হবে এবং এই দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে হবে। তাহলেও তোমাদের আদর্শ পূর্ণ হবে, এর আগে হবে না। তোমাদের সেজন্য কঠোর পরিশ্রম প্রয়োজন, তোমাকে আরো ত্যাগের প্রয়োজন, যে ত্যাগ করে জীবন ভরিয়ে করে। তোমরা আসো, ত্যাগ করতেছো, আরো করবা। আর যারা মজা মারে, এমনিও মারে, ওমরে ফাঁকে সকল সময় মারে। সেই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ, কর্মীরা, তোমাদের বলে আমার দাবি আছে, তোমরা জীবনে আমার চোখের সামনে বেরিয়ে কোনদিন কথা বলো নাই। আমি যা বলেছি তোমরা তাই করেছো। তোমরা হাসতে হাসতে মৃত্যুর মুখে দাঁড়িয়েছো। তোমরা পারবে না আমার কথা শুনতে যে দুর্নীতি আমরা দেখবো না, দুর্নীতি আমরা করবো না, দুর্নীতিবাদ থাকলে তাকে আমরা তাড়িয়ে দেবো। তোমরা পারবো না এই দেশে মানুষকে ভালোবাসবো, এই দেশের দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। পারবো না যে আমার দেশ গড়ার কাছে আত্মনিয়োগ করবো। পারবো না দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে চায় শান্তি দেবো। পারবো না তোমরা এই কাজ করতে, বলো আমার কাছে। না বলো আমাকে বিদায় দিয়ে দাও। আমি কি চাই না তোমাদের কাছ থেকে। সহকর্মী ভাইরা, আজকে আমাদের বৈদেশিক নীতি, দুটো কথা বলা দরকার। আমি বলে দিচ্ছি, আমি সেন্টিমেন্টালি বাংলাদেশের মানুষের সঙ্গে অ্যাটাচ। তোমাদের পরিষ্কার বলে দেবার চাই, তোমরা সকলে জানো যে প্রধানমন্ত্রীর জন্য আমি জীবনে রাজনীতি করি নাই। তোমরা জানতা ইচ্ছে করলে আমি প্রধানমন্ত্রী হতে পারতাম। এ প্রধানমন্ত্রী আমার কাছে কাটা মতো মানুষ মনে হয়। আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে না পারি, আমি যদি দেখি বাংলার মানুষ দুঃখী, আমি যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই, আমি শান্তিতে মরতে পারবো না, পারবো না, পারবো না। আমার জীবন বৃথা হয়ে যাবে। আমার যৌবন আমি কারাগারের অন্তরালে কাটিয়ে দিয়েছি এদেশের মানুষের জন্য। আমি ওদের পাশে থাকতে চাই, ওদের কাছে থাকতে চাই, ওদের সঙ্গে মরতে চাই। এর বেশি আমি আর কিছু চাই না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা শুধু পারো, কারণ তোমরা আমার বহু দুর্দিনের কর্মী। 1949 সাল থেকে তোমরা এই পর্যন্ত আপদ বিপদ মুসিবত অত্যাচার অবিচার জুলুম গুলি সব প্রত্যাখ্যান করে তোমরা আমার পাশে দাঁড়িয়েছ বাংলার মানুষকে স্বাধীন করার জন্য। স্বাধীন তোমরা করেছ, মুক্তি তোমাদের বাংলার মানুষকে দিতে হবে, অর্থনৈতিক মুক্তি। শোষণহীন সমাজ, সমাজতন্ত্রের সোজা রাস্তা নাই। শোষণহীন সমাজ গাছ থেকে হয় না। শোষণহীন সমাজ বা সমাজতান্ত্রিক অর্থনীতি করতে হলে
আমার কর্মী বাহিনীর সমাজতন্ত্রের কর্মী হতে হবে, ক্যাডার তৈরি করতে হবে, ট্রেনিং নিতে হবে, না হলে পারবা না সান, পারবা না। সেই জন্য তোমাদের নিঃস্বার্থ কর্মী হয়ে ট্রেনিং নিতে হবে। সমাজতন্ত্র কাকে বলে আমরা পৌঁছাবার চাই, গণতন্ত্রের মাধ্যমে যাওয়ার চাই, এবং গণতান্ত্রিক পন্থায় নতুন সিস্টেমে আমরা দেখাতে চাই দুনিয়াকে যে আমরা শোষণহীন সমাজ করতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা বাঙালি, আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমি যদি ভুলে যাবো যে আমি বাঙালি, সেখানে আমি শেষ হয়ে গেলাম। আমি যেন না ভুলি যে আমি বাঙালি নয়, আমি বাঙালি। বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ, বাংলার মাটি আমার মাটি, বাংলার মাটিতে আমি মরব, বাংলার কৃষ্টি, বাংলার সভ্যতা আমার সভ্যতা। এই বাঙালি জাতীয়তাবাদ তোমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস, রাজনীতিতে যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, যারা সাম্প্রদায়িক, তারা হীন, নীচ, অন্তর ছোট। কোন দেশদ্রোহী মানুষ যে মানুষকে ভালোবাসে সে কোনো দিন সাম্প্রদায়িক হতে পারে না। আপনারা যারা এখানে মুসলমান আছেন তারা জানেন যে খোদান যিনি আছেন, যিনি আমরা বিশ্বাস করি আল্লাহ, তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল মুসলিমিন নন। সমস্ত মানুষ তার চোখে সমান, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে বুদ্ধ হোক, সমস্ত তার কাছে সমান। সেই জন্যই আজকে এই সাম্প্রদায়িকতার বীজ যারা বপন করতে যায়, এক মুখে বলে সোশ্যালিজম, এক মুখে বলে প্রগতি, আর এক মুখে বলে সাম্প্রদায়িকতা, চলতে পারে না। সমাজতন্ত্র, প্রগতি আর সাম্প্রদায়িকতা পাশাপাশি চলতে পারে না। একটা চলবে পূর্ব, আছে পশ্চিমে। যারা সাম্প্রদায়িকতা এই বাংলার মাটিতে করতে চায় তাদের সঙ্গে সাবধান হয়ে যেও। আওয়ামী লীগের কর্মীরা, তোমরা কোনদিন সাম্প্রদায়িকতাকে পছন্দ করো নাই, তোমরা জীবন ভরে তার মধ্যে সংগ্রাম করেছ। তোমাদের জীবন থাকতে যেন বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার বীজ আর কেউ বসাতে না পারে, তোমার মনে রাখা দরকার। সেই জন্য আমাদের রাস্তা ক্লিয়ার। আমরা জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এন্ড ধর্মনিরপেক্ষতা, এর মধ্যে কিন্তু নাই। সেই সমাজতন্ত্র হলো আমার অর্থনীতি, একে করতে হলে, এইটা আমার মেইনকে করতে হলে কর্মীদের সমাজতান্ত্রিক নীতির কর্মী হতে হবে, ক্যাডার হতে হবে, ট্রেনিং নিতে হবে, তাহলে সাকসেসফুল হব। অফকোর্স অনেক লোক আছে যারা সমাজতান্ত্রিক অর্থনীতিকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে, যারা এটাকে গ্রহণ করতে পারে নাই, তারা পিছন থেকে সুবিঘাঘাত করার চেষ্টা করছে, যারা দালালি করছে, যারা প্রকৃতির নামে সাম্প্রদায়িকতা করছে, তাদের বিরুদ্ধে তোমাদের রুখে দাঁড়াতে হবে। গ্রামে গ্রামে দেশের মানুষকে তোমাদের সংঘবদ্ধ হয়ে প্রোপাগান্ডা করে বোঝাতে হবে একেই বলে সমাজতন্ত্র, একেই বলে শোষণহীন সমাজ, একেই বলে সম্পদের সুষম বন্টন। তাহলে বাংলার মানুষ তোমাদের পিছনে থাকবে। সহমুখীরা, ভাই ও বোনেরা, আমরা আওয়ামী লীগ পার্টি যে পলিসি আপনারা দিয়েছেন দীর্ঘদিন ধরে, বৈদেশিক নীতি, আমার মনে হয় আপনাদের এই সরকার সেই নীতি পুরোপুরি পালন করতে চেষ্টা করেছে। আজ যারা আমার দেশকে সাহায্য করে স্বাধীনতা সংগ্রামে, ভারতবর্ষ, সোভিয়েত, যুগোস্লাভিয়া, সিরিয়া, সোশ্যালিস্ট কান্ট্রি, অন্য অন্য দেশ যারা সরকারিভাবে আমাকে সাহায্য করেছে, অন্য অন্য দেশের জনগণ আপনার স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছে। এছাড়াও সমস্ত দেশ যারা আমার বিপ্লবের পরে অর্থনীতি ভেঙে চুরমার হয়ে যায়, তারা আমাদের সাহায্য করেছে। আমাদের সাহায্য করেছে জাপান, আমাদের সাহায্য করেছে ইউএসএ, আমাদের সাহায্য করেছে কানাডা, আমাদের সাহায্য করেছে ওয়েস্ট জার্মানি, আমাদের সাহায্য করেছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আমাদের সাহায্য করেছে ফ্রান্স, আমাদের সাহায্য করেছে গ্রেট ব্রিটেন, আমাদের করেছে অস্ট্রেলিয়া, আমাদের সাহায্য করেছে নিউজিল্যান্ড, আমাদের সাহায্য করেছে বিভিন্ন দেশ, দুনিয়ার বিভিন্ন দেশ। আমাদের সমস্ত সোশ্যালিস্ট কান্ট্রি আমাদের সাহায্য করেছে, আমাদের তাদের রিলেশন ভালো হয়েছে। আমরা আজ গর্বিত যে মিডল ইস্টে
আমার আরব ভাইদের যখন প্যালেস্টাইন এর ভাইরা তার ন্যায্য অধিকার যেটা ইসরায়েলের জোর করে দখল করে রেখে দিয়েছে, জাতিসংঘের প্রস্তাব মানে নাই, তারা আজ দখল করে বসে আছে আরব জমি। আমি আরব ভাইদের এই কথা বলতে দিতে চাই, এবং তারা প্রমাণ পেয়েছে বাংলার মানুষ আরব ভাইদের পিছনে রয়েছে তার ন্যায্য দাবির পক্ষে। আমাদের সর্বশক্তিতে তোমাদের সাহায্য করব। আজ একথা সত্য যে আমাদের সোশ্যালিস্ট কান্ট্রি, যুগোস্লাভিয়ার সমস্ত কান্ট্রিগুলো আমাদের সাহায্য করতেছে, কমনওয়েলথ কান্ট্রি আমাদের সাহায্য করতেছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আমাদের সাহায্য করতেছে, এমনকি আমেরিকা আমাদের যথেষ্ট সাহায্য দিয়েছে। আমি আওয়ামী লীগের পক্ষের থেকে সকলকে আমি মোবারকবাদ জানাই এই জন্য যে আমার দেশ, আমি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি নন অ্যালাইন্ড, ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল ফরেন পলিসিতে। আমরা কেউ পকেটে যাবার চাই না, আমরা সকলের বন্ধুত্ব কামনা করি। শুধু একটা দেশ আর পাকিস্তান, যেটা আমার দুঃখের সঙ্গে বলতে হয়, যিনি মহাদেশ বলে নিজকে গর্ব করেন, যিনি দুঃখী মানুষের পাশে দাঁড়ান বলে গর্ব করেন, সেই চীন সম্বন্ধে আমার একটা কথা বলার আছে। অফকোর্স আমরা চীনের সঙ্গে বন্ধুত্ব কামনা করি, কিন্তু আত্মসম্মান বিক্রি করে আমরা বন্ধুত্ব কারো সঙ্গে কামনা করতে চাই না। আমরা এমন কিছু করি নাই যে জন্য চীন জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে ভেটো দেবে, কিন্তু চীন দুঃখের বিষয় বাংলার বিরুদ্ধে ভেটো দিয়েছে। আমরা দুঃখিত, অনেক বড় দেশ, আমরা বন্ধুত্ব কামনা করি, কিন্তু একটা সাম্রাজ্যবাদী ক্যাপিটালিস্ট সরকারকে, পাকিস্তানকে সমর্থন করছে। আর বাংলা ৭.৫ কোটির মানুষ যারা রক্ত দিয়ে বিপ্লব করে দেশকে স্বাধীন করেছেন, তাদের যাতে জাতিসংঘে স্থান না পায়, ইতিহাস বড় তাৎপর্যপূর্ণ। সেজন্য জাতিসংঘে তিনি ভেটো দিলেন। চীন ভেটো দিল বাংলার বিরুদ্ধে। আর এই বাংলার মানুষ যখন চীনের বিরুদ্ধে ভেটো দিত, তার বাচ্চা চীনের বিরুদ্ধে কথা বলতো। আমি কথা বলেছি ১০-১০০ বার। আর যে ভেটোর জন্য চীনকে ২৫ বছর জাতিসংঘে যেতে পারে নাই, সেই চীন আজ দুঃখের বিষয় ভেটো পাওয়ার হয়ে প্রথম ভেটো দিল আমার বাংলার সরকারের বিরুদ্ধে, বাংলা জনগণের মধ্যে। তবু আমি কামনা করি বন্ধুত্ব। অনেক বড় দেশ, দুশ্মনী করতে চাই না, বন্ধুত্ব কামনা করি। কারণ আমি সকলে বন্ধুত্ব চাই। কিন্তু দুঃখের বিষয়, জানি না আমার এই কামনা, আমাকে এই প্রার্থনা তেনরা মানবেন কিনা। যদি না মানেন, কিচ্ছু আসে যায় না। ভুলে গেলে চলবে না যে আমাদের দেশ এত ছোট নয়, বাংলাদেশ এতটুকু নয়। পপুলেশনের ভিত্তিতে বাংলাদেশ দুনিয়ার ৮ম বৃহত্তম কান্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে, একথা ভুললে চলবে না। আর আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। এই স্বাধীনতা আমরা আলোচনা করিয়া বা নেগোসিয়েশন টেবিলে বসে রাউন্ড টেবল করে আনি নাই, আমরা স্বাধীনতা সংগ্রাম করে আমরা স্বাধীনতা এনেছি। সেই জন্য আজ আমাদের পরিষ্কার, আফ্রিকা হোক, ল্যাটিন আমেরিকা হোক, আরব দেশ হোক, যেখানে মানুষ শোষিত, যেখানে মানুষ অত্যাচারিত, যেখানে মানুষ দুঃখী, যেখানে মানুষ সাম্রাজ্যবাদী অত্যাচারিত, আমরা সেই দুঃখী মানুষের সাথে বাংলার মানুষ আছি এবং থাকব। আমাদের নীতির পরিবর্তন হবে না। আশা করি আওয়ামী লীগের লিডাররা আপনারা নিশ্চয়ই সেটা, আপনাদের নীতি আমরা সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই সেটাকে পালন করা হচ্ছে। আজ আমাদের দেশের আর্থিক দুরবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক অবস্থা বেশি ভালো নয়। কেন? ২৫ বছর শোষণ করে সব নিয়ে যাওয়া, বিনা পয়সায়, বিনা বৈদেশিক মুদ্রায় সরকার চালানো, ৭.৫ কোটি লোকের দেশ, সবকিছু ভাঙ্গা গড়া। একে গড়া এত সোজা নয়। তাছাড়া দুনিয়াতে জিনিসপত্রের দাম এত বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের যা ডেভেলপিং কান্ট্রি, যা দেশকে ডেভেলপ করতে চাই,
আমরা এক মহা বিপদের সম্মুখীন হয়েছি, কারণ তাদের সঙ্গে এই দাম দিয়ে কিনে আমরা দেশকে ডেভেলপমেন্টে আগে নিতে পারবো না, আমাদের কষ্ট হবে। তবুও একটা কথা মনে রাখা দরকার যে সাহায্য আমি চাই, আওয়ামী লীগ সাহায্য চায়, কিন্তু আত্মসম্মান বিক্রি করে কারো কাছ থেকে সাহায্য আওয়ামী লীগ সরকার গ্রহণ করতে পারে না, বাংলাদেশের মানুষ গ্রহণ করতে পারে না। আমাদের কেউ যদি কিনতে চান ভুল হবে, কেউ যদি সাহায্য নামে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান ভুল হবে। আমরা আত্মসম্মান বিশিষ্ট মানুষ, আমরা বহু ত্যাগ করেছি, বহু রক্ত দিয়েছি, ভবিষ্যৎ দরকার হয় আরো দেব, কিন্তু আত্মসম্মান বিক্রি করে কারোর কাছ থেকে সাহায্য আমরা চাই না। যারা বন্ধুভাবে সাহায্য করতে চান তারা আমার ভাই ফিরে আসেন, আমরা সাহায্য নিশ্চয়ই গ্রহণ করব, কারণ দেশের মানুষকে বাঁচাতে হবে, আমার দেশকে গড়তে হবে। আজ সত্যতা বলতে কি একটা দিক আমাদের মনে রাখা দরকার, আওয়ামী লীগ কর্মীরা কোথায় যেন একটু গোলায় গলদ হয়ে গেছে। মানুষ এত অর্থের জন্য পাগল হয়েছে কেন? শুধু টাকা কামাই করব কি করে? ব্ল্যাক মার্কেটিয়ার। একদিন হাসতে হাসতে বললাম যে বাংলার কৃষক, বাংলার দুঃখী মানুষ, এরা কিন্তু অসৎ নয়। ব্ল্যাক মার্কেটিং করে কারা? রাগ করবেন না, আপনারা যারা শিক্ষিত, বুদ্ধিমান, চিন্তাশীল, বুদ্ধিজীবী সম্প্রদায় আছেন, আমার উপর রাগ করবেন না, কারণ আমার কিছু রাগ করে আমার কোনো লাভ লোকসান নাই, আমি কিছু চাই না। ব্ল্যাক মার্কেটিং কারা করে? যাদের পেটের মধ্যে 2 কলম বিদ্যা হয়েছে তারা ব্ল্যাক মার্কেটিং করে। স্মাগলিং করে? ওই যেটা নিয়ে যায় তারা লেখাপড়া শিখতে তারা বেশি করে। হাইজ্যাক করে? লেখাপড়া শিখতে তারা বেশি করে। ইন্টারন্যাশনাল স্মাগলিং করে? তারা করে। বিদেশে টাকা রাখে কারা? তারা করে। তা আমরা যারা শিক্ষিত, আমরা যারা বুদ্ধিজীবী, আমরা যারা নিজকে শিক্ষিত বিধিকা মনে করি, ঔষধের মধ্যে অন্য ঔষধ লাগায় দিয়া বিষাক্ত করিয়া মানুষকে খাওয়াইয়া পয়সা কামাই করে কারা? তার পেটের মধ্যে বিদ্যা আছে, আর তার পেটের মধ্যে ওই গুণ আছে যে কি করে ওষুধ মিশাতে হয়। নিশ্চয়ই গ্রামের লোক পারে না, নিশ্চয়ই আমার কৃষক ভাইরা পারে না, নিশ্চয়ই আমার শ্রমিক ভাইরা পারে না, যে আমাদের তাদের পেটের মধ্যে বুদ্ধি বেশি আছে, তারা এই ব্ল্যাক মার্কেটিয়ার। আর বিদেশি এজেন্ট কারা হয়? নিশ্চয়ই আমার কৃষক নয়, নিশ্চয়ই আমার শ্রমিক নয়, যারা আমরা লেখাপড়া শিখি, গাড়িতে চড়ি, বিদেশি জায়গায় যাবার পারি, বিদেশির সঙ্গে মিশতে পারি, ভালো সুদ পড়তে পারি, তারাই আমরা বিদেশে এজেন্ট হই বাংলার মানুষের বিরুদ্ধে। মহাবিপদের মধ্যে আছি আমরা। সেই জন্য আমি আপনাদের কাছে বলবো, আপনারা যারা শিক্ষিত বুদ্ধিজীবী, যারা দেশকে আপনার নেতৃত্ব দেন, তাদের কর্তব্য হবে আত্মসমালোচনার প্রয়োজন। সেই জন্য আজকে আপনাদের আওয়ামী লীগ সহকর্মী ভাইয়েরা ব্ল্যাক মার্কেটের পাশে লাগো, হোর্ডারদের পাশে লাগো, ঘুষখোরদের পাশে লাগো। তোমরা লেগেছো আগে, আমার কথায় লেগেছো। শুধু আইন দিয়া, শুধু শক্তি দিয়া দুর্নীতি দমন করা যায় না। জনমত এমন ভাবে সৃষ্টি করতে হবে, 1 মাস থেকে 25 মাস পর্যন্ত যেমন জনমত সৃষ্টি করে আমরা আন্দোলন করেছিলাম, 25 মাস থেকে 9 মাস পর্যন্ত জনমত সৃষ্টি করে স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, তেমনি বাংলার মাটিতে জনমত সৃষ্টি করতে পারো। দুর্নীতি, ঘুষখোর, শোষকদের বিরুদ্ধে আমি বিশ্বাস করি বাংলা থেকে দুর্নীতি মুছে যাবে, না হলে আইন দেওয়া সম্ভবপর সবসময় হয় না। তাই পারবা তোমরা, তোমাদের যে সমস্ত দল আছে বুঝা পারবা তোমরা। আমরা গণ ঐক্য করেছেন আপনারা, আওয়ামী লীগের সঙ্গে কমিউনিস্ট পার্টি ন্যাপ আছে, এছাড়া আওয়ামী লীগের সাথের কর্মী দল আছে 5টা, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আমি মাঝে মাঝে খবর পাই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কোন মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারবে না।
ঘরে বসে আলোচনা করে নিয়ে আপনাদের 5 গ্রুপকে একভাবে কাজ করতে হবে। কারণ আপনারা দেশে কাজ করছেন দেশের মানুষের মঙ্গলের জন্য, সেই জন্য সংঘবদ্ধ বসে আলোচনা করে আপনাদের কাজ করতে হবে। কারণ আদর্শ আপনাদের এক, নেতৃত্ব আপনাদের এক, কর্মী আপনারা এক, সম্মুখের রাস্তা আপনাদের এক, গোল আপনাদের এক। ভাইয়েরা, আপনারা আমারে মাফ করে দিয়েন। অর্থনৈতিক অবস্থা, পরিশ্রম না করে, কঠোর পরিশ্রম না করলে 7.5 কোটি লোক, 54,000 স্কয়ার মাইল, ভিক্ষার জাতি, ভিক্ষুকের জাতির কোনো ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না, দেশের মধ্যে পয়দা করতে হবে। শ্রমিক ভাইদের কাছে আমার অনুরোধ, তোমাদের বারবার অনুরোধ করেছি, প্রোডাকশন যদি না বাড়াও, সমাজতন্ত্র অর্থ এই যে প্রোডাকশন বাড়াও, ভোগ করো, আপত্তি নাই। কিন্তু আমি একবার মিটিংয়ে বলেছিলাম, গাইতে খেও না, দুধ খাও। তোমরা যে কিছু কিছু লোকে যে আরম্ভ করেছো, তাদের দুধও খাবার চাও, গাইও খাবার চাও। সেই জন্য আমি বলবো, প্রোডাকশন করো। আমি শ্রমিক ভাইদের দোষ দিই না, অনেক শ্রমিক প্রতিষ্ঠান আছে যারা, এবং শ্রমিকরা আছে ভালো প্রোডাকশন দিচ্ছে, ভালো কাজ করছে। কৃষক ভাইরা এগিয়ে এসেছে, তাদের অর্গানাইজ করতে হবে। এমনকি ছাত্র ভাইদের বলি, দেখেন বগুড়ার কলেজের ছাত্ররা নিজেরা মাঠ চাষ করে নিজেদের অর্থ নিজেরা কামাই করে লেখাপড়া শিখতে আরম্ভ করে দিয়েছে। আপনারা শুরু করেন, বাপ মারে ট্যাক্স কম করেন। আজকে জিনিসের দাম দিন দিন বাড়ছে, বিদেশ থেকে আনতে হয়, কান্ট্রির মধ্যে ইনফ্লেশন হচ্ছে। প্রোডাকশন না হলে, ইম্পোর্ট এক্সপোর্ট না হলে ইনফ্লেশন হবে, মানুষের দুঃখ হবে। সেই জন্য আজ আপনাদের সেদিকে নজর দিতে হবে। আমি আপনাদের কাছে আর বেশি সময় নষ্ট করছি না, অনেকক্ষণ আমি আজ বক্তব্য করেছি, কারণ ইতিহাস বলে দেওয়া দরকার ছিল। আমি তোমাদের পরিষ্কার বলতে চাই, তোমাদের মাথার মধ্যে অন্য কোনো বুদ্ধি খেলো না। আমি আওয়ামী লীগের সভাপতি থাকতে পারবো না। তোমাদের নতুন সভাপতি করতে হবে, কারণ সময় আমি দেবার পারি না। দ্বিতীয়ত, আমি এই আওয়ামী লীগের কার্যপ্রণালীর মধ্যে যেটা আমি নিজে পাশ করেছিলাম, তাতে পরিষ্কার ছিল যে প্রধানমন্ত্রী, মন্ত্রী বা গভর্নর বা চাকরি নিলে তারা কেউই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা সম্পাদক মণ্ডলীর সদস্য বা ভাইস প্রেসিডেন্ট হতে পারবে না। এটাকে আমি পরিবর্তন করতে চাই না। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে তোমরা আমার কথা রাখবা এবং আমার কথা শুনবা, এবং সেই জন্যই আমি ঠিক করে দেবো, চিন্তা করো না, গোসাই কথা ঠিক করে দেবো। সারা জীবন আমার কথা শুনছে, এবার শুনতে হবে। আমি সেই জন্য বলছি যে আওয়ামী লীগ প্রতিষ্ঠান, নেতৃত্ব, আদর্শ, মানে সংগঠন, নিঃস্বার্থ কর্মী, রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের এই 4টেই আছে। সেই জন্যই যে নতুন সংগ্রাম শুরু হয়েছে, দেশ গড়ার সংগ্রাম, দুঃখী মানুষকে বাঁচাবার সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামে জয়লাভ করছি, এই সংগ্রামে এগিয়ে যাচ্ছি। বিশ্বাস করি যদি আওয়ামী লীগ কর্মীরা নিঃস্বার্থভাবে কাজ করে, তাহলে নিশ্চয়ই আমরা কামিয়ে হব, কেউ ঠেকাতে পারবে না। বিশৃঙ্খলাকারীরা কোনো ক্ষতি করতে পারবে না যদি আওয়ামী লীগ কর্মীরা নিঃস্বার্থভাবে কাজ করে, গ্রামে গ্রামে কাজ করে, দেশে দেশে কাজ করে, মানুষের পাশে দুঃখের দিনে দাঁড়ায়। তাই আজকে তোমাদের কাছে আমার সেই আবেদন রইল যে তোমরা আমার কথা শুনেছ, আমার কথা শুনো। তোমরা যা বলি সেইভাবে কাজ করো। আমি যেখানে থাকি তোমাদের সাথেই আছি, তোমাদের পাশেই থাকবো। তোমাদের বাদ দিয়ে একদিনও আমি বাঁচতে পারি না, কিন্তু সভাপতি আমি থাকতে পারবো না। আর আমি বিশেষ করে আওয়ামী লীগের নেতাদের মানে সকলের পক্ষের থেকে, বাংলাদেশের জনগণের পক্ষের থেকে যারা এখানে এসছেন, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, জাপান, বুলগেরিয়া, পূর্ব জার্মানি, ভারত, রোমানিয়া, ইরাক, মালয়েশিয়া, এডেন, হাঙ্গারি, বিশেষ করে এই বন্ধু রাষ্ট্রের যারা ডেলিগেটরা আসছেন, যারা আমাদের আসতে পারেন না বলে জানিয়েছেন, যারা এখানে আমাদের মানে কূটনৈতিক
রাষ্ট্রদূতরা এসছেন এবং তার রিপ্রেজেন্টেটিভ আসছেন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। তবে একটা কথা মনে রাখি, শৃঙ্খলাবদ্ধভাবে আমরা আপনারা কনফারেন্স চালিয়ে যান, আর আমরা প্রোগ্রাম অনুযায়ী সেক্রেটারি রিপোর্টের পরে যে সমস্ত নেতৃবৃন্দ এখানে এসছেন তাদের লিডাররা এখানে তাদের পক্ষে থেকে বক্তৃতা করবেন। আপনারা শান্তিপূর্ণভাবে শান্তবেশ তাদের বক্তৃতা শুনবেন। আমি আপনাদের আর সময় নষ্ট করতে চাই না। আমি অনেক সময় নষ্ট করছি এই জন্য যে আমার প্রয়োজন ছিল আজ কিছু ইতিহাস আওয়ামী লীগের বলা, প্রয়োজন ছিল আপনাদের কিছু পথ দেখানো, প্রয়োজন ছিল আপনাদের সঙ্গে এগিয়ে যাওয়া। শুধু একটা কথা বলে যাই, শেষ কথা আমার, যে কথা আমি বারবার বলেছি যে সোনার বাংলা করতে হবে, এটা প্রতিজ্ঞা আওয়ামী লীগের, বাংলার জনগণের প্রতিজ্ঞা। এই জন্য আমার আওয়ামী লীগ কর্মীরা যখন বাংলার মানুষকে আমি বলি সোনার মানুষ হও, তোমাদের বলবো তোমরা প্রথমে আগে সোনার মানুষ হও, তাহলে সোনার বাংলা করতে পারবা। আর যাদের দুঃখী মানুষের পায়ে তোমার জীবনে সংগ্রাম করেছো, তোমরা যে কোনোদিন যেন বাংলার দুঃখী মানুষের কাছে সরে যেও না, এই আমার তোমাদের কাছে অনুরোধ। জয় বাংলা, জয় আওয়ামী লীগ। ধন্যবাদ।